সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক নিয়মিত আয়োজন আমার বসুন্ধরা। আজকে আমাদের আলোচ্য বিষয় COP30 প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবার COP30 সম্মেলনে যিনি সরাসরি যুক্ত ছিলেন, অংশ নিয়েছিলেন, ইপসার প্রধান নির্বাহী বিশিষ্ট পরিবেশ অধিকার কর্মী ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়নের দিক দিয়ে একেবারে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যা আমাদের সবার জন্য ক্ষতিকর। আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, পরিবেশগত যে দুর্যোগ সেগুলো ক্রমশ বাড়ছে। এমন একটি প্রেক্ষাপটে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হলো COP30 সম্মেলন। সঙ্গত কারণে এই সম্মেলনকে ঘিরে বিশ্ববাসীর অনেক প্রত্যাশা ছিল। উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত গরিব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির শিকার হচ্ছিল, তাদের পক্ষ থেকে অভিযোজন তহবিল 3 গুণ করা বা আরও বেশি করার সহ নানাবিধ দাবি ছিল। জীবাশ্ম জ্বালানি ক্রমশ বন্ধ করার স্পষ্ট ঘোষণা সহ অনেক দাবি ছিল। সেই দাবিগুলো কতটুকুন পূরণ হয়েছে, কতটুকুন আলোচনা হয়েছে এবং এই সম্মেলন আগামীতে কী ধরনের একটা ভিত্তি স্থাপন করলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং আমি যথারীতি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমানকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। আপনি এবারও আগেও অনেকবার গিয়েছিলেন, COP সম্মেলনে অংশ নিয়েছিলেন। এবারও আপনি COP30 সম্মেলন যেটা ব্রাজিল অনুষ্ঠিত হলো, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি ছিলেন এবং অনেকগুলো পক্ষের সাথেও আপনি মত বিনিময় করেছেন। আপনি সম্মেলনটা কিভাবে দেখলেন এবং বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশ আছে এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আছে, পরিবেশ বিজ্ঞানী আছে, তারাও নানাবিধ দাবি উত্থাপন করেছিলেন এই সম্মেলনকে কেন্দ্র করে। এইগুলো কতটুকুন সম্মেলনে স্থান পেয়েছে এবং কতটুকুন আলোচনা হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জলবায়ু রাজনীতির প্রেক্ষাপটে এই ধরনের সম্মেলনকে আপনি কতটুকুন গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এবার যে সম্মেলনটি হলো COP30, এটার একটা বিশেষ গুরুত্ব হচ্ছে, আপনারা জানেন যে এখন থেকে 10 বছর আগে যেটা আপনার প্যারিস এগ্রিমেন্ট বলা হয়, যে প্যারিসে যে COP হয়েছিল, তো এবারের এই COP30তে একটা বিষয় ছিল যে এই 10 বছর প্যারিস এগ্রিমেন্টের পরে এই 10 বছর যে পর্যালোচনা হয়েছে, পরিকল্পনাগুলো হয়েছে, এগুলোর বাস্তবায়নের আসলে রূপরেখা চূড়ান্ত হওয়া। অর্থাৎ এই জন্য এবার COPটাকে বলা হচ্ছে বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশনের COP হওয়ার কথা। কিন্তু অনেক প্রস্তুতি, অনেক আলোচনা, অনেক দাবি দেওয়ার পরও আমরা কিন্তু আসলে কিছুটা ব্যর্থ যে এই COP থেকে আসলে সুনির্দিষ্টভাবে কোনো রোড ম্যাপ সেভাবে আসলে আসেনি। তবে এই COP30 কিন্তু বিশেষ আরও অনেকগুলো কারণে খুব আলোচিত। প্রথম একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এবার COP30তে আমেরিকা অংশগ্রহণ করেনি। স্বাভাবিকভাবে আমেরিকার অংশগ্রহণ না করাটা পুরো COP কার্যক্রমকে কিছুটা স্লথ এবং কিছুটা আপনার ম্লান করে দিয়েছে। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে মানে COP-এর যে দীর্ঘদিন ধরে যে আলোচনা বা যে দাবি, সেটি হচ্ছে যে আমাদের, আপনি ইতিমধ্যে বলেছেন যে অ্যাডাপ্টেশন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজের জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দ এবং কিভাবে এগুলো বাস্তবায়ন হবে, কিভাবে ফান্ড মোবিলাইজ হবে, কিভাবে এটা হবে, এই বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু আসলে একদিকে আমেরিকার অনুপস্থিতি, আবার আরেকদিকে এটি একটি আসলে বৈশ্বিক মানে রাজনীতির একটা, কিন্তু আসলে এখানে সব দেশ যদি ঐক্যমত পোষণ না করে তাহলে কিন্তু আসলে কোনো সরাসরি কোনো পরিকল্পনা আপনার মানে গ্রহণ করা এবং এটা বাস্তবায়নের জন্য রোড ম্যাপ তৈরি করাটা কিন্তু খুবই দুরূহ। কারণ সব দেশকে একত্রিত করে সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা আসলে একটু খুব জটিল প্রক্রিয়া। তার মধ্যে একটা বড় বিষয় আছে যে এখানে অনেক এই যে গ্যাস এবং অয়েল কোম্পানির লবিস্টরা কিন্তু সেখানে কাজ করে
এবং এবার দেখা গেছে যে টোটাল যে রেজিস্টার্ড অংশগ্রহণকারী তার মধ্যে প্রতি 20 জনে একজন করে লবিস্ট। অর্থাৎ এরা কিন্তু মূলত যে বৈশ্বিক যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করার জন্য এই লবিস্টরা কাজ করে। এবং এই কপেও কিন্তু দেখা গেছে যে লবিস্টদের একটা বড় ধরনের অংশগ্রহণ এবং তাদের ইনফ্লুয়েন্স এখানে কাজ করেছে। ফলে যেটা হয়েছে, একদিকে আমেরিকার অনুপস্থিতি, আরেকদিকে হচ্ছে যে এই লবিস্টদের আপনার তাদের যে মানে আপনার কার্যক্রম সব কিছু মিলিয়ে আসলে আমরা যারা নাগরিক সংগঠন থেকে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমরা আসলে পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। তারপরও এত কিছুর পরও কিন্তু কয়েকটা পজিটিভ দিক আছে, আমি যদি এখানে একটু উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তরুণ সমাজকে এই টোটাল যে কপ প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করা। আমরা এবার দেখেছি যে বিশ্বের প্রায় সব দেশ থেকে যে রাষ্ট্রীয়ভাবেও গিয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সিভিল সোসাইটির পক্ষ থেকেও তরুণদের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল। তারা শুধু অংশগ্রহণকারী হিসেবে ছিলেন না, তারা কিন্তু বিভিন্ন পলিসি ডিবেট যে বিতর্কগুলো হয়েছে, সেখানে যে আপনার পার্টির যে মিটিংগুলো হয়েছে, নেগোসিয়েশন যে মিটিংগুলো হয়েছে, সেই সব মিটিংগুলোতে তরুণরা, বিশেষ করে আমি বলবো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে তরুণরা সেখানে অংশগ্রহণ করেছে তারা একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। কারণ হচ্ছে তরুণরা যেহেতু নেতৃত্ব দিচ্ছে এবং আগামীতে তারা নেতৃত্ব দিবে, সুতরাং তাদের বক্তব্য এবং তাদের আপনার দিক থেকে প্রস্তাবনাগুলো কি, এগুলো কিন্তু বৈশ্বিক নেতারা জানা দরকার। তো আমি মনে করি যে COP30-তে এটা একটা সাকসেস, যে এই আমাদের যে ইয়াং পিপলদের, তরুণ সমাজের যে অংশগ্রহণ এবং তাদের যে প্রস্তাবনাগুলো, এগুলো কিন্তু ওখানে আরেকটা বিষয় আমি দেখলাম, বা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে যে দাবিটা দেওয়া হয়েছে বা আপনারা যে দাবিটা উত্থাপন করেছেন সেটা ছিল ক্ষতিপূরণ। জি, ক্ষতিপূরণ এবং ঋণের কথা ছিল। এবং এটাই কিন্তু আজকের যে তরুণ সমাজরা এটা নিয়ে ওনারা কথা বলছেন, ওনারা এটা নিয়ে দাবি দাওয়া দিচ্ছেন, বিতর্ক করছেন। কারণ হচ্ছে আলটিমেটলি এই ঋণের বোঝা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে। অর্থাৎ আমরা এখন যে ঋণটা গ্রহণ করছি সেটা তো আমাদের ভবিষ্যৎ মানে প্রজন্মকে এটা আপনার আসলে শোধ করতে হবে। এই জন্য তরুণ সমাজরা এখন এই বিষয়টা নিয়ে মানে অত্যন্ত সোচ্চার হয়েছে, কথা বলছে। এবং আমরাও যেটা মানে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সেখানে যে বিভিন্ন গবেষণা উত্থাপন করা হয়েছে, বিভিন্ন বিতর্কগুলোতে অংশগ্রহণ করা হয়েছে, তার মধ্যে মূল দাবি ছিল যে এই জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা মোকাবেলার জন্য মূলত আমাদেরকে অনুদান, শর্তবিহীন অনুদান প্রদান করতে হবে এবং এটা কোনোভাবেই ঋণ হতে পারবে না। কিন্তু আমরা দেখছি আসলে বাস্তবে ঘটনাটা উল্টো হচ্ছে। ধন্যবাদ। আমি এখন ডক্টর শাহাদাত হোসেনের কাছে আসতে চাই। আপনি শুনলেন যে ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান উনি সরাসরি ওখানে জলবায়ু সম্মেলনে ছিলেন এবং মত বিনিময় করেছেন, এবং তার অভিজ্ঞতার কথাগুলো, তিনি যা দেখেছেন সেই কথাগুলোর প্রেক্ষিতে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির যে একটা সমীকরণ হওয়ার কথা ছিল, সম্মিলন হওয়ার কথা ছিল, কিন্তু তা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। এখানে আরেকটা বিষয় আমরা দেখছি, যে সিদ্ধান্তগুলো নেওয়ার ছিল বা যে দাবিগুলো উত্থাপিত হয়েছে, বিশেষ করে তরুণ সমাজের পক্ষ থেকে বা উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে বা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল ক্ষতিপূরণ, অনুদান এইগুলির উপর জোর দিতে হবে, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হয় না। আরেকটা ছিল যেটির কারণে কার্বন নিঃসরণ হয় বেশি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ কমিয়ে আনার একটা সুস্পষ্ট ঘোষণা চাইছিল, কিন্তু সেটাও পূরণ হয় না। আপনি একজন গবেষক হিসাবে, আপনি একজন অধ্যাপক হিসাবে আপনি বিষয়টি কিভাবে দেখেন, এবং এই ক্ষেত্রে যে ভূরাজনৈতিক একটা বিষয় যে যুক্ত আছে সেটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা কফের দিকে তাকাইতে গেলে একটু পিছনের দিকে যদি যাই, আমি সংক্ষেপে যদি আলোচনা করি যে আমরা যদি 80-র দশকের দিকে যাই, 80-র দশকে যখন ওই সময়ের জাতিসংঘের মহাসচিব প্যারিস দ্য কোয়েলারের অনুরোধে দিদেন নরওয়েজিয়ান প্রাইম মিনিস্টার যেটা শুরু করলেন, যে 1987 সালে যেটা প্রণীত হলো ব্রুডল্যান্ড রিপোর্ট, যেটাকে আওয়ার কমন ফিউচার বলে আমরা আখ্যায়িত করে থাকি। তার ধারাবাহিকতায় 1992 সালে আর্থ চার্টার হলো রিও ডি জানেরিওতে, তাও ব্রাজিলে হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমরা ক্রমান্বয়ে যদি আসি, যে তারপরে আমরা দেখি যে কিয়োটো কনভেনশন, দোহা এগ্রিমেন্ট, তারপরে হলো প্যারিস এগ্রিমেন্ট, সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু ইউনাইটেড নেশনসের এমডিজি, তারপরে এখন বর্তমানে এসডিজি, এই প্রত্যেকটা প্রেক্ষাপট কিন্তু জলবায়ু পরিবর্তনকে অ্যাড্রেস করে, বিশেষ করে এনভায়রনমেন্টাল কনজারভেশন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। তো যাহাই হোক, সব কিছু দেখে যদি আমরা
30 পর্যন্ত আসি, যে 29 পর্যন্ত আমাদের কিন্তু অনেকগুলো পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যেটা $300 বিলিয়ন ক্ষতিপূরণের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়ে মোটামুটি সবাই গ্লোবাল কমিউনিটি সমঝোতায় এসেছে। এক্ষেত্রে আমাদের ইয়াং কমিউনিটির যে হিউজ পার্টিসিপেশন, তাদের যে উপলব্ধি, তাদের যে প্রত্যাশা এবং তাদের যে সমাজের প্রতি একটা কমিটমেন্ট, এইটা স্বাভাবিকভাবে অত্যন্ত প্রশংসনীয়। সেটা কি উন্নত দেশের বলেন কি উন্নয়নশীল দেশের বলেন, একটা জায়গায় যে তারা কিন্তু একাকার হয়ে গেছে, যে সোসাইটিটাকে অর্থাৎ আমাদের এই পৃথিবীটাকে আসলে আবাসযোগ্য রাখতে হবে, কারণ পৃথিবী তো আমাদের একটাই। তো যাই হোক, COP30-তে আমাদের সবার কিন্তু প্রত্যাশা ছিল, সারা পৃথিবীবাসীর এই প্রত্যাশা ছিল যে এখানে আর পরিকল্পনা নয়, এবার বাস্তবায়ন হবে। এইটা একটা বড় প্রত্যাশার জায়গা ছিল। কিন্তু আসলে প্রত্যাশা তো দুই পক্ষ থেকেই হয়। একটা হলো উন্নয়নশীল দেশগুলো, যারা ভুক্তভোগী দেশ, যে আমাদের ভুক্তভোগী যখন হচ্ছে এইটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, অভিযোজনটা কিভাবে করা যায়, জীববৈচিত্র্য কিভাবে সংরক্ষণ করা যায়, মানুষের জীবন জীবিকা কিভাবে টেকসই করা যায়, এই বিষয়গুলো। আবার জাস্ট অন্য পক্ষ থেকে দেখলেও আপনি দেখবেন যিনারা ধরেন তেল গ্যাস উত্তোলন করতেছে, রপ্তানি করতেছে, ব্যবহার করতেছে, তারাও একটা পক্ষ আছে। তো এখন আজকে আমরা যারা অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জীবিকার রেজিলিয়েন্স, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বা প্রত্যাশা করেছি, আমরা কিছুটা যে সফলতার মাইল ফলক হয়তো ছুঁতে পারি নাই, বাট যিনারা বিপরীত পক্ষে রয়েছে ওনারা কিন্তু খুবই খুশি। যেটা ডক্টর আরিফ বলেছেন যে লবিস্ট, তো এখন লবিস্ট তো আসলে নিয়োগ করেছে ওই সব কোম্পানিগুলো, দোজ হু হ্যাভ ফান্ড, দোজ হু আর কন্ট্রোলিং দি রিসোর্সেস। এবং তাদের যুক্তি হলো আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে, এটা আবার ব্যবস্থা করার, ব্যবহার করার, আপনার এক্সপোর্ট করার আমাদের স্বাধীনতাও রয়েছে। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করলে যে এখনও কিন্তু আমরা বলতে পারতেছি যে COP30-তে আমরা পরিকল্পনার মধ্যে রয়ে গেছি। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের ধরেন প্রেসিডেন্টের কথা আমরা শুনেছি, আসলে উনি স্বাভাবিকভাবে অনেক ক্ষমতাধর মানুষ। এখন আসলে আমেরিকান জনগণের প্রতিচ্ছবি কিন্তু একমাত্র প্রেসিডেন্ট না। তো যার জন্য আমেরিকার জনগণ, আমেরিকার যুব সমাজ, তারাও কিন্তু পৃথিবীর যুব সমাজের সাথে একমত। আমেরিকার গবেষক বলেন, সেটা নাসা বলেন, নোয়া বলেন, তাদের সেখানকার যে দুনিয়া জোড়া যে নামকরা ক্লাইমেট সায়েন্টিস্টরা রয়েছে, তারা কিন্তু অনেক গবেষণা করতেছে। এবং সেই গবেষণাগুলো পৃথিবীর আমরা অন্যান্য যেসব অঞ্চলে গবেষণা করতেছি তার সাথে একেবারে কনসিস্টেন্ট। এক্ষেত্রে কিন্তু কোনো বিরোধ নেই। অর্থাৎ সায়েন্স কি বলে, আবার কমিউনিটি তার নিজের জায়গায় কি ফিল করে, যে সায়েন্স বলতেছে আমার এই যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে আমার জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। আমি যদি আমার উদাহরণ হিসেবে আমার বঙ্গোপসাগরে যেসব জেলেরা রয়েছে, যে মাছ ধরার যে কমিউনিটি রয়েছে, তাদের সাথে আমরা কথা বললেও দেখা যাচ্ছে যে জি স্যার, যে 30 বছর আগে বা 40 বছর আগে আমরা যদি 200 দিন মাছ ধরতাম সমুদ্রে, এখন কিন্তু হয়তো 180 দিন ধরতেছি, অথবা 160 দিন ধরতেছি, অথবা 150 দিন ধরতে পারতেছি। তার কারণ হলো সমুদ্রে জলোচ্ছ্বাসের কারণে, বিভিন্ন সিগন্যালের কারণে সমুদ্র কিন্তু তাদের যাওয়ার মতো পরিবেশ থাকে না। তো এখন আমাদের সায়েন্স যাহা বলে আর কমিউনিটি যাহা ফিল করে, এই দুইটার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। তো এখন এই কনসিস্টেন্সির সাথে আমেরিকান যুব সমাজ বলেন, আমেরিকান গবেষক বলেন, আমেরিকান বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলেন, তাদেরও কিন্তু একাত্মতা রয়েছে। সামগ্রিকভাবে আসলে আমাদের পৃথিবী একটাই। এই পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করার দরকার রয়েছে। বিশেষ করে এই যে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করে সবাই এক জায়গায় উপনীত হয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখা অত্যন্ত ধন্যবাদ। আমি আবারও ডক্টর মোহাম্মদ আরিফুর রহমানের কাছে আসতে চাই। আমার যে প্রশ্ন ছিল জীবাশ্ম জ্বালানি, কারণ জীবাশ্ম জ্বালানির কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যে কার্বন নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে। এখানে যে একটা বৈশ্বিক রাজনীতিটা তিনি কিছুটা টাচ করেছেন, হয়তো পরিপূর্ণভাবে আসে নাই, আর একটু আসা দরকার ছিল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও একটা প্রত্যাশা ছিল এই সম্মেলনকে কেন্দ্র করে। আমাদের প্রত্যাশাগুলো কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমি একই প্রশ্ন, দুজনের কাছে একই প্রশ্ন। প্রথম হচ্ছে ফসিল ফুয়েলের ব্যাপারে যেটা বলা, যে আসলে
আমরা এবার আশা করেছিলাম যে এবার খুব সুস্পষ্টভাবে ফসিল ফুয়েলের ব্যাপারে মানে আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা হবে, অনুমোদন হবে এবং একটা রোড ম্যাপ হবে। কারণ এখানে একটা অনেক বড় আপনার পক্ষ হচ্ছে আপনার কর্পোরেটসরা, অর্থাৎ যারা তেল গ্যাস যারা উত্তোলনকারী যে প্রতিষ্ঠান এবং দেশগুলো আছে তারা। তো স্বাভাবিকভাবে এটা চট করে হয়তো এত সহজে এটা হবে না, কিন্তু এটার এই ধারাটা অব্যাহত রাখতে হবে, এটা একটি বিষয়। আর একটা যে বাংলাদেশের যেটা প্রত্যাশা, আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একটা অন্যতম দেশ যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ। স্বাভাবিকভাবে আমরা আমাদের অনেক প্রত্যাশা থাকে এই কপ থেকে, কারণ হচ্ছে যে গ্লোবাল যে পলিসি, সেই পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় তো বাংলাদেশকে কাজ করতে হয় বা সহযোগিতাগুলো পেতে হয়। তো স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের যে শোষণ বঞ্চনা, আমাদের যে সমস্যাগুলো আমরা ক্লাইমেট চেঞ্জের ফলে হচ্ছে, এগুলো সেখানে বিভিন্ন ফোরামে সাইড ইভেন্টে এগুলোকে উত্থাপন করা হয়েছে, এর আগেও হয়েছে, এবারও হয়েছে। এবং এখানে আপনি জানেন যে সাইড ইভেন্টে গভর্নমেন্টের যেরকম আপনার নেগোসিয়েশন টেবিলে কাজ করার, আবার সাইড ইভেন্টগুলোতে বেসিক্যালি সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো তাদের দাবি দেওয়া বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে। যেমন এবার একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু নিজস্ব উদ্যোগও কিন্তু অনেকগুলো কর্মসূচি আছে। তাহলে এই কর্মসূচিগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে, কিভাবে এগুলো আপনার ফান্ডগুলো ম্যানেজ হচ্ছে, কিভাবে এখান থেকে আমরা কিছু ফলাফল আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, এগুলোর একটা শোকেসিং, এগুলো সম্পর্কে জানানো বিশ্ববাসীকে। কারণ আপনারা জানেন যে বিশেষ করে লোকাল মানে আপনার কমিউনিটি লেভেলে যে অ্যাডাপ্টেশন কর্মসূচি, এটা বাংলাদেশে পৃথিবীতে কিন্তু একটা মডেল, যে কিভাবে আমরা এই অভিযোজনের কাজগুলো একদম তৃণমূল পর্যায়ে মানুষের জন্য আমরা এগুলো করছি। এবং এগুলো নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে, বিভিন্ন গবেষণা ইনস্টিটিউশনস এগুলো করছে, এগুলোকে একটু গ্লোবাল লেভেলে আপনার এই সম্পর্কে জানানো। কারণ আমাদের তৃণমূল পর্যায়ে কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে, বিশেষ করে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। তো এই যে লোকাল লেড অ্যাডাপ্টেশন, স্থানীয়ভাবে যে আপনার উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এগুলোর একটা শোকেসিং, এগুলো কিন্তু কপে খুব ভালোভাবে হয়েছে। কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা যেটা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা কিন্তু ওই বৈশ্বিক তহবিলের জন্য অপেক্ষা করে নেই, আমরা নিজেরাই কিন্তু নিজেদের নিজস্ব ফান্ড, নিজস্ব উদ্যোগে। এবং একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সৃজনশীল এবং অনেক উদ্ভাবনীমূলক তাদের চিন্তাভাবনা এবং ক্ষমতা আছে, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে স্থানীয় পর্যায়ে কাজগুলো হচ্ছে এগুলো সম্পর্কে জানাবো। বিশেষ করে আমাদের লোকাল জ্ঞান যেটা আছে, আমাদের যে লোকায়ত এবং স্থানীয় যে জ্ঞান এবং অভিযোজনের যে সক্ষমতা আমাদের, কারণ কি এগুলো যদি আমরা বিশ্ববাসীকে জানাতে পারি, তাহলে যেটা হবে পরবর্তীতে যখন ফান্ডগুলো অ্যাভেলেবেল হবে, তখন আমরা এগুলোকে পাওয়া এবং এগুলোকে কাজে লাগানো আমাদের জন্য অনেক মানে ইজি হবে। এটা একটা। আর আরেকটা বিষয় আছে যে আপনার এই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যেও কিন্তু আবার কিছু বিশেষ জনগোষ্ঠী আছে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে প্রতিবন্ধী মানুষ, প্রবীণ মানুষ, এবং অত্যন্ত প্রান্তিক অবস্থায় যে মানুষগুলো বাস করে, এরকম অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আমাদের, তারা কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু টোটাল যে এই আপনার কপের যে মেকানিজম, সেখানে কিন্তু প্রতিবন্ধী মানুষের সরাসরি কোনো কনস্টিটিউয়েন্সি অথবা তাদের কথা বলার মতো ওরকম লেজিটিমেট কোনো ফোরাম নাই। তো বেশ কয়েকটা কপের আগে থেকে একটা প্রক্রিয়া চলছিল। আমরা এবার আশা করেছিলাম যে প্রতিবন্ধী মানুষের এবং তাদের যে সমস্যাগুলো এই জলবায়ু পরিবর্তনের ফলে, এগুলোর জন্য একটা আলাদা কনস্টিটিউয়েন্সি ঘোষণা হবে। এবং প্রায় এটা চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু একটা বিশেষ কারণ হয় না। আমরা আশা করছি আগামী কপে এটা কিন্তু একটা ঘোষণা হবে যে আপনার কপে একটা আলাদা কনস্টিটিউয়েন্সি আপনার ঘোষণা হবে শুধু প্রতিবন্ধী মানুষের জন্য। তাহলে সারা বিশ্বব্যাপী এই যে আপনার প্রতিবন্ধী মানুষরা আছে, তারা কিভাবে এই জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ততা কাটানোর জন্য কি কি করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা বিশেষ কনস্টিটিউয়েন্সি সেখানে কাজ করবে। আপনার কাছে সর্বশেষ যেই বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে সম্মেলনে বন, প্রকৃতি, পরিবেশ এবং বিশেষ করে আদিবাসীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো ব্যাপক আলোচিত হয়েছে। এই যে কপ30 যে ভিত্তি স্থাপন করলো, বিতর্কের ভিত্তি স্থাপন করলো, বিশেষ করে আমাদের তরুণ সমাজের যে অংশগ্রহণ এবং তাদের যে চাপ, সেই চাপের ভিত্তিতে আগামী কপগুলোতে আমার এই দাবিগুলো বা এই যে ন্যায্য দাবিগুলো পূরণ হওয়ার প্রক্রিয়া শুরু হবে কিনা? এইটা অবশ্যই হইতে হবে। একটা বিষয় হলো, কপ30তে আমাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা পর্যন্ত হয়তো আমরা পৌঁছতে পারিনি, বাট আলটিমেটলি যে গ্লোবাল 194টা কান্ট্রি যে একত্রিত হয়েছে এই প্রেক্ষাপটেও, সেটাও ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং 80টির থেকে বেশি দেশ জীবাশ্ম জ্বালানির রোড ম্যাপ প্রণয়নের পক্ষে ছিল। যদিও
মধ্যপ্রাচ্য, আফ্রিকা, রাশিয়া সহ মোটামুটি একটা ব্লক এটার বিরুদ্ধে ছিল, যার জন্য এটা হয়তো হয়ে ওঠেনি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশার জায়গাটা হলো COP31, যে আমরা COP31 যেটা তুরস্কে অনুষ্ঠিত হইতে যাচ্ছে নেক্সট ইয়ারে, সেক্ষেত্রে আমরা এই যে অপূর্ণ বিষয়গুলো রয়েছে এগুলো আমরা আশা করতে পারি। ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে আরিফ ভাই। হ্যাঁ, আমার দিক থেকে শুধু এটা বলা যে আমরা এটা একটা প্রসেস, এটার জন্য বছরব্যাপী আমাদেরকে গবেষণা এবং প্রস্তুতি নিতে হবে এই নেক্সট কপের জন্য। এটা একটা। আরেকটা হলো যে আমার কখন বৈশ্বিক তহবিল আসবে তার জন্য অপেক্ষা না করে আমাদের নিজস্ব যে সম্পদ আছে সেই সম্পদটার সদ্ব্যবহার কীভাবে আমরা করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, তার জন্য আমাদের কাজ করতে হবে। আর ফাইনালি যেটা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যে এই মানে অভিযোজনের যে আমাদের নিজস্ব যে উদ্ভাবনী কাজগুলো আছে এগুলোর ব্যাপ্তি নিজেদের উদ্যোগে আস্তে আস্তে বাড়াতে হবে। দেন তারপরে যখন এই ধরনের সুযোগগুলো আসবে, মানে যে গ্লোবাল ফান্ডগুলোর যে আপনার যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা এগুলোকে নিতে পারবো, কারণ এগুলো পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি দরকার। আর দাবিটি হচ্ছে যে যেই নামেই ফান্ডগুলো আসুক না কেন, লস অ্যান্ড ড্যামেজ অথবা আমাদের অ্যাডাপ্টেশন অথবা আদার যে কোনো নামে, এগুলো যাতে শর্তমুক্ত এবং অনুদান ভিত্তিক হয়, এগুলো যাতে কোনোভাবেই ঋণ না হয়, এটি হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান এবং প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের পাশে সারা বিশ্ব থাকবে এবং বিশেষ করে যাদের কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, নেতিবাচক পরিবর্তন হচ্ছে, নানা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেই সমস্ত কারণ বিবেচনা নিয়ে আমাদের পাশে সারা বিশ্ব থাকবে। এবং আমরা আরেকটা বিষয়ে আশা করতে চাই এবং আশাবাদী এখন ধরতে গেলে, সেটি হচ্ছে আমাদের তরুণ সমাজ জেগেছে, আমাদের তরুণ প্রজন্ম যেভাবে সোচ্চার হয়েছে, আমরা আশা করব সারা বিশ্বে যদি তরুণরা সোচ্চার কণ্ঠ হয় তাহলে এক সময় আমাদের সবার দাবি পূরণ হবে, ন্যায্য দাবিগুলো পূরণ হবে এবং আমরা একটি পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে সক্ষম হব। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেখানে থাকুন সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন, একটি পরিবেশ বান্ধব বিশ্ব গড়ার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।